হ্যালো হ্যালো, শোনা যায়? सर अस्सलाम वालेकुम। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শোনা যায়? जी सर। আচ্ছা, আচ্ছা, আজকে ক্লাস শুরু করছি। ঢাকা সিটি কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। আজকের ক্লাস পরিচালনায় ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান, সহযোগী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ। আজকের আলোচ্য বিষয় অষ্টম অধ্যায় মানব শারীরতত্ত্ব, সমন্বয় নিয়ন্ত্রণ। আলোচ্য বিষয়গুলো হলো রাসায়নিক সমন্বয়, হরমোন ও এর বৈশিষ্ট্য, অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান, নিঃসরণ ও ক্রিয়া, হরমোনের প্রভাব দেহের বৃদ্ধিতে, শারীরবৃত্তীয় কাজে, মানুষের আচরণে, অনিয়ন্ত্রিত হরমোন ব্যবহারের ফলাফল, হরমোনের অনিয়মিত ক্ষরণের প্রভাবজনিত কারণে কতগুলো রোগের বিবরণ। কৃতজ্ঞতা স্বীকার ঢাকা সিটি কলেজের জীববিজ্ঞান বিভাগের সকল সহকর্মী, যাদের পরামর্শ, তথ্য ও শ্রম দ্বারা এই আজকের লেকচারটা তৈরি হয়েছে। এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই লেকচার তৈরিতে যাদের বই থেকে সহযোগিতা নেওয়া হয়েছে, গাজী আজমল স্যার, ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম স্যার এবং কাজল ব্রাদার্সের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের বই। তো প্রথম আলোচ্য বিষয় হলো রাসায়নিক সমন্বয়। যে পদ্ধতিতে প্রথম আলোচ্য বিষয় হলো রাসায়নিক সমন্বয়। যে পদ্ধতিতে হরমোন বা উত্তেজক রস বা জৈব রাসায়নিক পদার্থ প্রাণীদেহের অভ্যন্তরীণ ক্রিয়া প্রণালীর অখণ্ডতা ও সমন্বয় সাধন করে, সেই পদ্ধতি এবং ক্রিয়াশীলতাকে রাসায়নিক সমন্বয় বলে। আর ওই জৈব রাসায়নিক পদার্থকে হরমোন বলে। হরমোন উৎপন্ন হয় প্রধানত এক বিশেষ গ্রন্থিতন্ত্র থেকে। গ্রন্থি জিনিসটা কি? গঠন ও কার্যগতভাবে বিশেষত যে কোষ বা কোষগুচ্ছ দেহের বিভিন্ন যৌগনিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, তাকে গ্রন্থি বলে। গ্রন্থি আসলে এক ধরনের রূপান্তরিত আবরণী টিস্যু। ক্ষরণ পদ্ধতি ও ক্ষরণ নির্গমন নালীর উপর ভিত্তি করে, এর উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে গ্রন্থি দুই ধরনের। একটাকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি, এক্সোক্রাইন গ্ল্যান্ড, বা বলা হয় ডাক্ট গ্ল্যান্ডস। অন্তঃক্ষরা গ্রন্থি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, বা এর নাম আরেকটা ডাক্টলেস গ্ল্যান্ড। আমরা প্রথমে যাব বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলবো? যে নালী যুক্ত গ্রন্থি। তাহলে যেসব গ্রন্থির নিজস্ব নালী আছে এবং এদের ক্ষরিত রাসায়নিক পদার্থ নালীর মাধ্যমে গ্রন্থির বাইরে অদূরেই বাহিত হয়। অদূরেই কথার অর্থ যেখানে গ্রন্থি আছে ঠিক তার আশেপাশে, অদূরে মানে কাছে, তাদের বহিঃক্ষরা গ্রন্থি বলে। এবং বহিঃক্ষরা গ্রন্থি নির্গত রসকে বলা হবে রস বা জুস বলা হয়। এবং এই বহিঃক্ষরা গ্রন্থি নির্গত যে পদার্থগুলো থাকে সেগুলো এনজাইম হতে পারে, লালা রস হতে পারে, মিউকাস হতে পারে, ঘাম, সিরাম, দুধ। উদাহরণ: লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, ঘর্মগ্রন্থি, স্তন গ্রন্থি, সেবেসিয়াস গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি, অনাল গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, বা এটাকে আমরা বলতে পারি নালীবিহীন গ্রন্থি বা ডাক্টলেস গ্ল্যান্ড। যেসব গ্রন্থি নিজস্ব নালী নেই
এবং এদের খরিত রস সরাসরি রক্ত বা লসিকার দ্বারা বাহিত হয়ে দূরবর্তী সুনির্দিষ্ট অঙ্গে ক্রিয়াশীল থাকে, তাদের অন্তঃক্ষরা গ্রন্থি বলে। অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত পদার্থের নাম হরমোন। কয়েকটা অন্তঃক্ষরা গ্রন্থির নাম: পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি। তো তোমাদের বহিঃক্ষরা গ্রন্থি সিলেবাসে নাই, অন্তঃক্ষরা গ্রন্থি তোমাদের সিলেবাসে আছে। অন্তঃক্ষরা গ্রন্থি আমরা নিঃসৃত পদার্থের নাম আমরা আগে বলেছি হরমোন। হরমোন শব্দটা গ্রিক হরমাও অর্থাৎ টু এক্সাইট মানে উত্তেজিত করা থেকে হরমোন শব্দের উৎপত্তি হয়েছে। হরমোন সিক্রেটিন একটা হরমোনের নাম। এই হরমোনটা প্রথম শনাক্ত হয় 1902 সালে দুই ব্রিটিশ শারীরতত্ত্ববিদ উইলিয়াম বেইলিস এবং আর্নস্ট স্টার্লিং। হরমোন দেহের রাসায়নিক দূত হিসেবে সুপরিচিত। এন্ডোক্রাইনোলজি হরমোনের জৈব সংশ্লেষণ, সঞ্চয়, জৈব রসায়ন, শারীরবৃত্তীয় কার্যাবলী এবং অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের গঠন ও কার্যাবলী সম্পর্কিত অধ্যয়নকে এন্ডোক্রাইনোলজি বলে। হরমোনের বৈশিষ্ট্য: হরমোন আসলে এক ধরনের প্রোটিন। এটি এক ধরনের ক্ষুদ্র জৈব অণু যা রক্তে বাহিত হয়, রক্ত দ্বারা এটা বাহিত হয়। এটা পরিবহনের জন্য কিন্তু আলাদা কোনো নালী থাকবে না, রক্ত বা লসিকা দ্বারা এটা বাহিত হয়। 2 নম্বর, উৎপত্তি স্থল থেকে সংবহন তন্ত্রের মাধ্যমে দেহের দূরবর্তী স্থানে পরিবাহিত হয়ে নির্দিষ্ট অংশে কাজ করে। সংবহন তন্ত্র বলতে এখানে বোঝানো হয়েছে রক্ত এবং লসিকা। এক ধরনের দ্রবণীয় জৈব অণুকটের কাজ করে, কিন্তু কাজ শেষে ধ্বংসপ্রাপ্ত হয়। হরমোন যখন নিঃসৃত হয় তখন এরা কিন্তু যদি ধ্বংসপ্রাপ্ত না হয় তাহলে কিন্তু এটা বডিতে স্টেবল থাকে। হরমোন নিঃসৃত হরমোনকে ধ্বংস করে কে? যকৃৎ। জেনে রেখো, যকৃৎ নিঃসৃত হরমোনকে ধ্বংস করে। স্বল্প মাত্রায় কার্যকর হয় এবং ক্রিয়ার স্থায়িত্বকাল অনেকদিন বজায় থাকে। সাধারণত ভবিষ্যতের জন্য জমা থাকে না। অধিকাংশ হরমোনের ক্রিয়া ধীরে সংঘটিত হয়। একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে একাধিক হরমোন খরিত হতে পারে, কিন্তু এগুলোর কাজ বা ক্ষরণ পরস্পর নির্ভরশীল নয়। স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্ক রেখে হরমোন বিভিন্ন দৈহিক ও শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। হরমোন জীবদেহের কোষে কোষে রাসায়নিক সংযোগ সাধন করে এবং রাসায়নিক বার্তা প্রেরণ করে। এবার আসছি আমরা আরেকটা টপিক, অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান, নিঃসরণ ও ক্রিয়া। এখানে হরমোন শুধু অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে নয়, বরং দেহের বিভিন্ন অঙ্গে অবস্থিত কতগুলো বিশেষায়িত কোষ থেকেও নিঃসৃত হয়। নিচে কয়েকটি অন্তঃক্ষরা গ্রন্থির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো। প্রথমে আমরা আসবো পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি হলো যে প্রভু গ্রন্থি, এটা হলো প্রধান গ্রন্থি। এবং গ্রন্থির রাজা বলা হয়, কারণ এরা কি করে, এরা একদিকে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনের সংখ্যা যেমন বেশি, অন্যদিকে বিভিন্ন গ্রন্থির উপর এসব হরমোনের প্রভাবও বেশি। তাহলে এদেরকে প্রভু গ্রন্থি বলার পিছনে কারণ কি? পিটুইটারি গ্রন্থি নিঃসৃত যে হরমোন সেগুলোর সংখ্যাও বেশি, এবং এই হরমোনগুলো দেহের অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, এই জন্য একে প্রভু গ্রন্থি বলা হয়। কিন্তু এটা আবার সবচেয়ে ছোট গ্রন্থি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, শক্তিশালী, কিন্তু সবচেয়ে ছোট গ্রন্থি। পিটুইটারি গ্রন্থির কার্যকারিতা আবার মস্তিষ্কের হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে হাইপোথ্যালামাসটা হলো অগ্র মস্তিষ্কের একটা অংশ, সেখানেই কিন্তু পিটুইটারি গ্রন্থি সংযুক্ত থাকে। অবস্থান: অগ্র মস্তিষ্কের পশ্চাৎভাগের অঙ্কুদেশ। আকৃতি: এটি দেখতে ধূসর লাল বর্ণের, মটর দানার মতো, প্রায় 1 সেন্টিমিটার ব্যাস সম্পূর্ণ। পিটুইটারি গ্রন্থির 3টা অংশ, একটা হলো অগ্র পিটুইটারি, একটা হলো মধ্য পিটুইটারি, আর একটা হলো পশ্চাৎ পিটুইটারি। আমরা এখানে ব্রেনের একটা ছবি দেখতে পাচ্ছি। ব্রেনের এখানে এটা হলো হাইপোথ্যালামাস, এই যে এই কালারটা হলো হাইপোথ্যালামাস, আর হাইপোথ্যালামাসের সাথে এই যে সংযুক্ত আছে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি কিন্তু ব্রেনের কোনো অংশ না, কিন্তু ব্রেনের হাইপোথ্যালামাসের সাথে এটি সংযুক্ত থাকে। এটি হলো অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এটা হলো সম্মুখ, এটা হলো মধ্য, আর এটা হলো পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি। তাহলে 3টা অংশ থেকেই আলাদা আলাদা ভাবে হরমোন নিঃসৃত হয়।
আমরা আসছি সম্মুখ পিটুইটারি গ্রন্থি। তাহলে সম্মুখ পিটুইটারি গ্রন্থি 6টি ট্রপিক হরমোন ক্ষরণ করে। ট্রপিক হরমোন, এই হরমোন অন্য অন্তঃগ্রন্থিকে তার হরমোন ক্ষরণে উদ্বুদ্ধ করে। তাহলে ট্রপিক হরমোন বলার পিছনে কারণ কি, এখানকার যে হরমোনগুলো নিঃসৃত হবে সেই হরমোনগুলো দেহের অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিকে তার নিঃসরণে ভূমিকা রাখে। 1 নম্বর মানব গ্রোথ হরমোন, এর আরেকটা নাম হলো সোমাটোট্রপিক হরমোন। তাহলে এর কাজ কি, কলা, অস্থি, পেশি, অন্ত অঙ্গের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, বিভিন্ন খাদ্য বিপাক ত্বরণিত প্রোটিন সংশ্লেষণ করে, হৃৎপেশি ও অস্থি হতে সঞ্চিত গ্লাইকোজেন ভাঙে। 2 নম্বর থাইরয়েড উদ্দীপক হরমোন। থাইরয়েড গ্রন্থিকে হরমোন সংশ্লেষ ও ক্ষরণে উদ্দীপিত করে। থাইরয়েড কলার আয়োডিন গ্রহণ ও নিয়ন্ত্রণ করে। 3 নম্বর অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, সংক্ষিপ্ত নেম এসিটেইচ। অ্যাড্রিনাল গ্রন্থির স্টেরয়েড হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে, মেলানোসাইট উৎপাদনকে প্রভাবিত করে। লুটিনাইজিং হরমোন, শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষসমূহকে উদ্দীপিত করে, এন্ড্রোজেন বা টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ ঘটায়। 5 নম্বর ফলিকল উদ্দীপক হরমোন। শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকাকে উদ্দীপিত করে, শুক্রাণু ঘটায়। ওভারিয়ান ফলিকলের বৃদ্ধি, ওভুলেশন, ইস্ট্রোজেন সৃষ্টিতে ভূমিকা রাখে। 6 প্রোল্যাকটিন বা লুটিওট্রফিক হরমোন, স্ত্রী দেহের স্তন গ্রন্থির বিকাশ ও দুগ্ধক্ষরণ ঘটায়, পুরুষ ও স্ত্রী দেহের গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। তাহলে এই ছিল 6টি হরমোনের নাম এবং তাদের ভূমিকা। এবার আমরা চলে যাব মধ্য পিটুইটারি গ্রন্থি। মধ্য পিটুইটারি গ্রন্থি নিঃসৃত একটাই হরমোন, তার নাম সংক্ষিপ্ত এমএসএইচ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। স্টিমুলেটিং মানে কি, উদ্দীপক ও উদ্দীপিত। মেলানোসাইটের পিগমেন্ট সংখ্যা নিয়ন্ত্রণ করে, ত্বকের বর্ণ নির্ধারণ করে। তাহলে এই হরমোনটা রিলিজ হলে আমাদের একটা পিগমেন্ট দেহে বেড়ে যায়, সেই পিগমেন্টটা হলো মেলানিন। মেলানোফোর কোষের বিস্তৃতি ঘটিয়ে ত্বক ও চুলের বর্ণ নির্ধারণ করে। এবার আসবো পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি। এখান থেকে 2টি হরমোন নির্গত হয়, একটার নাম এডিএইচ, এটা খুব একটা ইম্পর্টেন্ট হরমোন, ভ্যাসোপ্রেসিন হরমোন। এডিএইচ এর মিনিং হলো অ্যান্টি ডাইউরেটিক হরমোন। কাজ, রক্তচাপ বৃদ্ধি করে, বৃক্কের পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করে এবং মূত্রের উৎপাদন হ্রাস করে। পানির সমতা বজায় রাখে, মূত্রে পানির পরিমাণ নিয়ন্ত্রণ করে, পাকস্থলী ও অন্ত্রের সঞ্চালন বৃদ্ধি করে। অক্সিটোসিন, এর কাজ স্তনের পেশি সংকোচন ঘটিয়ে দুগ্ধক্ষরণে সাহায্য করা, প্রসবের সময় জরায়ুর সংকোচন ত্বরান্বিত করে। এবার আসবো থাইরয়েড গ্রন্থি, এটা আরেকটা হরমোন। থাইরয়েড গ্রন্থি এর অবস্থান হলো ট্রাকিয়ার শ্বাসনালীর অঙ্কীয় দেশে শরীরযন্ত্রের ঠিক নিচে। আকৃতি, এটি দেখতে প্রজাপতির ন্যায়। নিঃসরণ, এই গ্রন্থি থেকে নিম্নলিখিত 3টি সক্রিয় হরমোন খরিত হয়। কি কি হরমোন? একটার নাম হলো ট্রাইআয়োডোথাইরোনিন বা T3। এর কাজ কি? শর্করার জারণ ঘটিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে। 2 নম্বর আয়োডিন মৌল বিপাকীয় হার, হৃদস্পন্দন হার বৃদ্ধি করে। শর্করা, প্রোটিন, লিপিড বিপাক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। ভ্রূণ ও শিশুর পরিস্ফুটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। থাইরক্সিন, থাইরয়েড গ্রন্থির প্রায় 95%ই হলো থাইরক্সিন হরমোন। তবে থাইরয়েড গ্রন্থির মধ্যে সবচেয়ে বেশি হরমোন হলো থাইরক্সিন। দৈহিক মানসিক বৃদ্ধি, যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে। বিভিন্ন পদার্থে যেমন আয়োডিন, প্রোটিন, শর্করা বিপাকীয় হারকে নিয়ন্ত্রণ করে।
3 নম্বর হরমোন ক্যালসিটোনিন। এর কাজ রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমাতে এবং অস্থিতে ক্যালসিয়াম সঞ্চয়ের মাত্রা বৃদ্ধিতে সহায়তা করে। অস্থির ক্ষয় তথা অস্টিওপোরোসিস রোধ করে। অস্টিওপোরোসিস মানে হলো হাড়ের মধ্যে কিছু ছিদ্র হয়, তাহলে এই ক্যালসিটোনিনের অভাব হলে এই হাড়ে ছিদ্র তৈরি হয়, যার ফলে অস্থি ভঙ্গুর হয়ে যায়। ভিটামিন ডি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। হ্যাঁ, আমরা এই গ্রন্থিগুলোর অবস্থান একটু দেখে নিই। আমরা আগে বলেছিলাম যে পিটুইটারি গ্রন্থি, এই যে এটা হলো পিটুইটারি গ্রন্থি, হাইপোথ্যালামাসের সাথে সংযুক্ত। থাইরয়েড গ্রন্থি, এটা বলেছিলাম কোথায়, শ্বাসনালী, এই যে শ্বাসনালীর সাথে এটা সংযুক্ত। প্যারাথাইরয়েড, এটা থাইরয়েডের সামান্য নিচেই আছে। হ্যাঁ, এটা হলো থাইমাস গ্ল্যান্ড, এটা হলো অ্যাড্রিনাল গ্রন্থি, এটা বৃক্কের উপরের অংশ। হ্যাঁ, অগ্নাশয়, অগ্নাশয়টা আছে ডিওডেনামের মাঝে। প্যারাথাইরয়েড গ্রন্থি, একটু আগে আমরা দেখলাম দুই জোড়া প্যারাথাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থির ঠিক পেছনে এবং আংশিকভাবে থাইরয়েডের মধ্যে অবস্থিত। আকৃতি হলুদ বাদামি বর্ণের এবং ডিম্বাকৃতির। নিঃসৃত হরমোন প্যারাথাইরয়েড বা প্যারাথরমোন বা প্যারাথাইরিন। কাজ রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি করে, ফসফেটের মাত্রা হ্রাস করে, বৃক্কে ক্যালসিয়ামের পুনঃশোষণের মাত্রা ও ফসফেটের রেচন বৃদ্ধি করে, অন্ত্র ও অস্থি থেকে ক্যালসিয়াম ও ফসফেটের শোষণ ত্বরান্বিত করে, রক্তে ফসফেটের মাত্রা কমাতে ও ভিটামিন ডি কে সক্রিয়করণে ভূমিকা রাখে। থাইমাস গ্রন্থি অবস্থান ট্রাকিয়ার দুই দিকে অর্থাৎ বক্ষদেশ থাইমাস গ্রন্থি অবস্থান ট্রাকিয়ার দুই দিকে অর্থাৎ বক্ষদেশ ও হৃৎপিণ্ডের ঠিক উপরে থাইরয়েড গ্রন্থির নিম্ন প্রান্তে। ভ্রূণ অবস্থায় এর কাজ শুরু হয় এবং জন্মের সময় ও জন্মের পরপরই সবচেয়ে সক্রিয় থাকে। মায়ের বুকের দুধ ভিন্ন ভিন্ন অন্য খাবারে অভ্যস্ত হওয়ার পরপরই এটি হ্রাস পেতে শুরু করে। নিঃসৃত হরমোনের নাম। নিঃসৃত হরমোনগুলো হলো, একটা হলো কর্টেক্স নিঃসৃত হরমোন, গ্লুকোকর্টিকয়েড শর্করা জাতীয় খাদ্যের বিপাক নিয়ন্ত্রণ করে, মিনারেলোকর্টিকয়েড খনিজ লবণের বিপাক নিয়ন্ত্রণ করে, গোনাডোকর্টিকয়েড হরমোন বা এর আরেকটা নাম যৌন হরমোন, যৌন গ্রন্থির বিকাশ, যৌনাঙ্গের বর্ধন, যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে, ভ্রূণের যৌন বিভেদ নিয়ন্ত্রণ করে। মেরুলা নিঃসৃত হরমোন অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন থেকে গ্লুকোজ অবমুক্ত করে বিপাকের হার বাড়িয়ে দেয়। হৃৎপিণ্ড ও ধমনীর অনিচ্ছিক পেশির সংকোচন নিয়ন্ত্রণ করে, ভয় আনন্দ শোক প্রকাশে বিশেষ ভূমিকা পালন করে। নর অ্যাড্রিনালিন, এর আরেকটা নাম নর এপিনেফ্রিন, দেহে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, চোখের অশ্রু উৎপাদন বৃদ্ধি করে চোখকে সিক্ত রাখে। এবার আসবো আমরা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। অবস্থান অগ্নাশয়। অগ্নাশয়টাকে আবার বলা হচ্ছে মিশ্র গ্রন্থি, কারণ অগ্নাশয়ের দুটো অংশ আছে, একটা অ্যাসিনাস আর এটা হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হলো অন্তঃক্ষরা গ্রন্থি আর অ্যাসিনাসটা হলো বহিঃক্ষরা গ্রন্থি, এই জন্য কি মিশ্র গ্রন্থি বলা হয়। আকৃতি অগ্নাশয়ের বহিঃক্ষরা অংশের কতগুলো কোষ একত্রিত হয়ে দ্বীপের মতো গুচ্ছাকারে বিচ্ছিন্নভাবে অবস্থান করে অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে। পল ল্যাঙ্গারহ্যান্স 1869 সালে তার নাম অনুসারে এই গ্রন্থি আবিষ্কার করেন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। গঠন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অগ্নাশয়ের মাত্র 1 থেকে 2% গঠন করে এবং আলফা বিটা ডেল্টা গামা নামক 4 ধরনের কোষ দ্বারা এটি গঠিত। এসব কোষগুচ্ছ থেকে নিঃসৃত হরমোন হলো, একটা হলো আলফা কোষ, হরমোনের নাম গ্লুকাগন। গ্লুকাগন হরমোন কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়, পরিপাক রসের নিঃসরণ হার কমায়। বিটা কোষ নিঃসরণ হরমোন ইনসুলিন, রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়, যকৃত ও পেশির গ্লাইকোজেন সংশ্লেষণ হার বৃদ্ধি করে।
ডেল্টা কোষ সোমাটোস্ট্যাটিন ইনসুলিন ও গ্লুকাগন হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে। গামা কোষ প্যানক্রিয়াটিক পলিপেপটাইড খাদ্য গ্রহণের পর নিঃসৃত হয়ে ক্ষুধা হ্রাস করে। পিনিয়াল গ্রন্থি অবস্থান ও আকৃতি মস্তিষ্কের ডায়ানসেফালনের পৃষ্ঠীয় ভাগে অর্থাৎ তৃতীয় ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল মানে প্রকোষ্ঠ, মস্তিষ্কের আমরা জানি 4টে প্রকোষ্ঠ, তাহলে থার্ড প্রকোষ্ঠে থাকবে হলো পিনিয়াল গ্রন্থি। এটি একটি গোলাকার গ্রন্থি। হরমোনের নাম মেলাটোনিন। কাজ কি? ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে, যৌন অঙ্গের সক্রিয়তা ঘটায়। কিছু প্রাণীদেহে এ হরমোন ত্বকের বর্ণ নিয়ন্ত্রণ করে। এখানে একটা জিনিস দেখো, ঘুম জাগরণ চক্র। জাগরণ চক্রটা হলো কি, আমরা অনেক সময় ভোরে ফজরের নামাজ পড়তে রাত্রেই আমরা নির্ধারণ করি তো সকালে ফজরের নামাজটা পড়ার জন্য উঠবো, তখন আমাদের হঠাৎ করে কিন্তু আমাদের ঘুমটা ভেঙে যায়। তো এই জিনিসটাই নিয়ন্ত্রণ করবে পিনিয়াল গ্রন্থি। জনন গ্রন্থি বা গোনাড, জনন কোষ উৎপাদনকারী অঙ্গকে গোনাড বা জননাঙ্গ বলে। গোনাড দুই ধরনের, একটা শুক্রাশয়, একটি ডিম্বাশয়। এগুলো গ্রন্থিরূপী অন্তঃক্ষরা গ্রন্থি নয়, কিন্তু এসব অঙ্গের অভ্যন্তরীণ কিছু টিস্যু অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। তাহলে পুরুষে যে গ্রন্থিটা থাকবে শুক্রাশয়, পূর্ণাঙ্গ পুরুষদের স্ক্রোটাম নামক থলির মধ্যে থাকে। তাহলে আমাদের শুক্রাশয়টা থাকবে একটা চামড়ার মতো একটা থলি আছে যার নাম স্ক্রোটাম। তাহলে এই থলিতে আমাদের শুক্রাশয় থাকবে দুইটি, ডান শুক্রাশয়, একটা বাম শুক্রাশয়। এবং শুক্রাশয় নিঃসৃত হরমোন হলো টেস্টোস্টেরন। পুরুষ দেহের যৌনাঙ্গের বিকাশ ঘটায় এবং শুক্রাণু উৎপাদন ক্রিয়া অব্যাহত রাখে। কাজ আরেকটা গৌণ যৌন লক্ষণ দাড়ি গোঁফ প্রকাশে সাহায্য করে। ছেলেদের যখন বয়ঃসন্ধিকালীন সময় হয়, মানে 13 বছর থেকে 18 বছর, এই সময় দাড়ি গোঁফ এগুলো আমাদের ভয়েসটা মোটা হয়ে যায়, এগুলো কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনের কারণেই হয়। ডিম্বাশয়, এটা মেয়েদের দেহে থাকবে। স্ত্রী দেহের শনি গহ্বরের পৃষ্ঠপ্রাচীরের গায়ে জরায়ুর দুই পাশে থাকে। ডিম্বাশয় দুটো থাকে। নিঃসৃত হরমোন ইস্ট্রোজেন বয়ঃসন্ধিকালে স্ত্রী দেহের বিভিন্ন গৌণ যৌন বৈশিষ্ট্য বিকাশে সাহায্য করে। স্ত্রী দেহে ঋতুচক্র বা মাসিক যেটা বলি আমরা, 28 দিনের যে চক্রটা হয়, এই চক্রটা নিয়ন্ত্রণ হবে এবং গর্ভাবস্থায় জরায়ু, ভ্রূণ, প্লাজেন্টা ইত্যাদির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। তাহলে এই ছিল আমাদের অন্তঃক্ষরা গ্রন্থির নাম, তাদের নিঃসৃত হরমোনের নাম এবং কাজ। এখন আমরা আরেকটা টপিকে যাব, সেটি হলো দেহের বৃদ্ধিতে হরমোনের প্রভাব। মানব দেহের বৃদ্ধিতে দুইটি হরমোন খুব গুরুত্বপূর্ণ, একটি হলো পিটুইটারি গ্রন্থি নিঃসৃত গ্রোথ হরমোন, আর অন্যটা হলো থাইরয়েড গ্রন্থি নিঃসৃত থাইরক্সিন হরমোন। দেহের বৃদ্ধিতে গ্রোথ হরমোনের ভূমিকা। মানুষের উচ্চতা ওজন বৃদ্ধিতে এই হরমোন প্রধানত ভূমিকা রাখে, এই জন্য নাম গ্রোথ হরমোন। মানুষের বৃদ্ধির জনিত অধিকাংশ কার্যকলাপ এই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। পেশির বৃদ্ধি, কোষে অ্যামাইনো অ্যাসিড গ্রহণ, প্রোটিন সংশ্লেষণ হার বৃদ্ধি, দেহের পেশি বৃদ্ধি ঘটে। পেশির ক্ষয়রোধ, ক্ষুধার্ত অবস্থায় রক্তে গ্লুকোজ ও মুক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেহের ক্ষয়রোধ করে। কঙ্কাল তন্ত্রের বৃদ্ধি, সবই কিন্তু বৃদ্ধি হচ্ছে। তরুণাস্থি ও অস্থির কোষগুলোর পূর্ণতা প্রাপ্তি সহ এগুলোর বৃদ্ধি, অস্থিতে ক্যালসিয়াম সঞ্চয় ইত্যাদি সব কার্যক্রম এই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আয়ন বৃদ্ধি, খাদ্যবস্তু থেকে সৃষ্ট বিভিন্ন আয়ন, বিশেষ করে ক্যালসিয়াম আয়ন পরিপাক নালী থেকে শোষিত হয় এবং বৃক্ক থেকে বিভিন্ন আয়ন প্রশোষণের মাধ্যমে দেহে আয়ন বৃদ্ধি করে, যা দৈহিক বৃদ্ধির জন্য অত্যাবশ্যক। অঙ্গের আকার বৃদ্ধি, মস্তিষ্ক ব্যতীত দেহের সকল নরম অঙ্গাদি আকার বৃদ্ধি ও স্বাভাবিক অবস্থা বজায় রাখে, যেমন ফুসফুস, তারপর হলো পাকস্থলী ইত্যাদি। দুগ্ধ উৎপাদন, অধিক দুগ্ধ উৎপাদন স্তন গ্রন্থিকে প্রভাবিত করে, যা শিশুর দৈহিক বৃদ্ধিতে ভূমিকা রাখে। লোহিত রক্তকণিকার সৃষ্টি, এরিথ্রোপয়েসিস প্রক্রিয়াকে উদ্দীপিত করে রক্তের লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি করে। এরিথ্রোপয়েসিসটা হলো লোহিত রক্তকণিকা যে প্রক্রিয়ায় তৈরি হয়। দেহের বৃদ্ধিতে থাইরক্সিন হরমোনের ভূমিকা। পিটুইটারি গ্রন্থিকে প্রভাবিত করা, পিটুইটারি গ্রন্থিকে গ্রোথ হরমোন ক্ষরণে উদ্দীপিত করে ও গ্রোথ হরমোনের ক্রিয়াকে ত্বরান্বিত করে। গাঠনিক প্রোটিন সংশ্লেষণ, দেহের গাঠনিক প্রোটিন সংশ্লেষণের হার বৃদ্ধি করে। কলার বিভেদন, এই হরমোন বিভিন্ন কলার বিভেদন ও পরিপক্কতায় কার্যকর ভূমিকা পালন করে। এর অভাবে অস্থির অসিফিকেশন ঘটে না, ফলে দেহের বিকাশ ও বৃদ্ধি হয় না। খাদ্যের বিপাকীয় হার বৃদ্ধি, এই হরমোন সকল ধরনের খাদ্যের বিপাকীয় হার বৃদ্ধি করে। কঙ্কাল পেশির বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ,
এ হরমোন কঙ্কাল পেশির বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণ করে। তরুণাস্থির বিভেদন ও পরিপক্কতা। হ্যাঁ, হরমোন তরুণাস্থির বিভেদন ও পরিপক্কতার জন্য অত্যাবশ্যক। অস্থির দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি ঘটায়। বেদ মানে প্রস্থ। এটি লোহিত রক্তকণিকার সৃষ্টি, দুগ্ধ উৎপাদন, প্রজননতন্ত্র, পুষ্টিতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে পরোক্ষভাবে দেহের বৃদ্ধিতে ভূমিকা রাখে। আচ্ছা, দেহের বৃদ্ধিতে অন্যান্য হরমোনের ভূমিকা আমরা এতক্ষণ জেনেছিলাম থাইরক্সিন আর পিটুইটারি গ্রন্থির হরমোন, গ্রোথ হরমোন। এখন আরেকটা হলো অন্যান্য হরমোন, যেমন ইনসুলিন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। হ্যাঁ, ইনসুলিন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় এবং গ্লাইকোজেন আকারে যকৃত ও পেশিতে জমা রাখতে সাহায্য করে, যা বিপাক প্রক্রিয়ায় তাপ শক্তিতে পরিণত হয়ে দৈহিক বৃদ্ধিতে ভূমিকা রাখে। কর্টিকোস্টেরয়েড হরমোন শর্করা, চর্বি ও প্রোটিন জাতীয় খাদ্য বিপাকে প্রভাব বিস্তার করে। প্রোল্যাকটিন হরমোন এই হরমোনের প্রভাবে স্তনগ্রন্থির বিকাশ ঘটে, দুগ্ধক্ষরণ হয়, যা শিশু দেহে বৃদ্ধিতে সাহায্য করে। সেক্স স্টেরয়েড হরমোন এই হরমোনের প্রভাবে আনুষঙ্গিক যৌন বৈশিষ্ট্য ও গৌণ যৌন বৈশিষ্ট্য বিকশিত হয়। এছাড়াও গ্রোথ রিলিজিং হরমোন, ক্যালসিটোনিন, গ্লুকোকর্টিকয়েড ইত্যাদি হরমোনও দৈহিক বৃদ্ধিতে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব বিস্তার করে। তাহলে আমরা জানলাম যে দেহের বৃদ্ধিতে একটা হলো গ্রোথ হরমোন, একটা হলো থাইরক্সিন হরমোন এবং অন্যান্য হরমোনের মধ্যে এই সমস্ত হরমোন দেহের বৃদ্ধিতে ভূমিকা রাখে। এবার আমরা আরেকটা টপিকে যাব, শারীরবৃত্তীয় কাজে হরমোনের প্রভাব। প্রায় 50 ধরনের হরমোন মানুষের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে জড়িত। এই হরমোন অতি অল্প পরিমাণে বিশেষ বিশেষ শারীরবৃত্তীয় কাজ বা পদ্ধতিকে সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে, যেমন খাদ্য পরিপাক। পরিপাক নালীর অন্তঃক্ষরা কোষ নির্গত গ্যাস্ট্রিন, সিক্রেটিন, পলিসিস্টোকাইনিন বা সিসিকে, আরেকটা নাম হলো সিসিকে হরমোন পরিপাক ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট এনজাইমগুলোর ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং ভিলাইকে সবল করে, শোষণ ক্ষমতা বাড়ায়। তাহলে পরিপাকের জন্য এই হরমোনগুলো ক্ষরণ হয়, যার ফলে কি হয়, এনজাইমগুলো তার কাজগুলো করে। হ্যাঁ, বা এনজাইমের ক্ষরণগুলো নিয়ন্ত্রিত হয় এবং ভিলাইকে সবল করে বা শক্তিশালী করে, যাতে ভিলাই পরিপাককৃত খাদ্যকে শোষণ করতে পারে। বিপাক নিয়ন্ত্রণ, থাইরক্সিন, ইনসুলিন, গ্লুকাগন, গ্লুকোকর্টিকয়েড হরমোন শর্করা বিপাক, থাইরক্সিন হরমোন প্রোটিন বিপাক, স্নেহদ্রব্য ও খনিজায়ন বিপাক, টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন হরমোন প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ করে। 3. প্রোটিন সংশ্লেষণ ও শক্তি উৎপাদন, স্টেরয়েড ধর্মী টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন হরমোন, আয়োডিন ধর্মী থাইরক্সিন হরমোন জিন সক্রিয়করণের মাধ্যমে প্রোটিন সংশ্লেষণের হার বৃদ্ধি করে। গ্রোথ হরমোন ফ্যাটকে ভেঙে শক্তি উৎপাদন বৃদ্ধি করে। আয়ন সম্মত রক্ষা, অ্যাডরিনাল কর্টেক্স থেকে ক্ষরিত অ্যালডোস্টেরন সোডিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়নের সমতা রক্ষা করে। পানি সম্মত রক্ষা, গ্লুকোকর্টিকয়েড ও ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিনটা কোনটা? ওই যে এডিএইচ, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। হরমোন বৃক্ককে অতিরিক্ত পানি শোষণে উদ্দীপিত করে। হৃদক্রিয়া ও রক্তচাপ বৃদ্ধি, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ভেসোপ্রেসিন হরমোন হৃদক্রিয়া ও রক্তচাপ বৃদ্ধিতে সাহায্য করে। লোহিত রক্তকণিকা উৎপাদন, বৃক্ক থেকে নির্গত এরিথ্রোপয়েটিন লোহিত রক্তকণিকা উৎপাদনে নিয়ন্ত্রণ করে। প্রজননে ইস্ট্রোজেন ঋতুচক্র বা মাসিক স্তনগ্রন্থির বিকাশ নিয়ন্ত্রণ করে। প্রোজেস্টেরন জরায়ু প্রাচীরের নিষিক্ত ডিম্বাণু স্থাপন এবং গর্ভাবস্থায় স্তন গ্রন্থির বিকাশ ঘটায়। টেস্টোস্টেরন স্পার্মাটোজেনেসিস বা শুক্রাণু জননে শুক্রাশয়কে উদ্দীপিত করে। সন্তান প্রসবের সময় রিল্যাক্সিন, এটা একটা হরমোন, মেয়েদের শ্রোণীদেশীয় লিগামেন্ট ও পেশির প্রসারণ ঘটায়, যার ফলে শিশু ভূমিষ্ঠ হয়। এবং অক্সিটোসিন জরায়ুর সংকোচন ঘটিয়ে প্রসব ত্বরান্বিত হয়। বয়ঃসন্ধি, টেস্টোস্টেরন আমরা ইতিমধ্যে জেনেছি ছেলেদের এবং ইস্ট্রোজেন এটা মেয়েদের। এই হরমোনগুলো গৌণ ও যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। দুগ্ধক্ষরণ, গ্রোথ হরমোন থাইরক্সিন, ইস্ট্রোজেন, প্রোল্যাকটিন সন্তান প্রসবকারী মায়ের স্তনগ্রন্থির বৃদ্ধি, দুধ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে। দেহের বর্ণ নিয়ন্ত্রণ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন মেলানোসাইট পিগমেন্টের সংখ্যা নিয়ন্ত্রণ করে দেহের বর্ণ নিয়ন্ত্রণ করে।
রোগ প্রতিরোধ, থাইমোসিন হরমোন লিম্ফোসাইট ও অ্যান্টিবডি উৎপাদনে উদ্দীপিত করে দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তাহলে এই ছিল শারীরবৃত্তীয় কাজে হরমোনের প্রভাব। আমরা এবার যাব মানুষের আচরণের পর হরমোনের প্রভাব। জীবনের প্রত্যেক ধাপে বিভিন্ন উপায়ে নারী পুরুষ শিশু দেহে দৈহিক ও মানসিক পরিবর্তনে হরমোনের প্রভাব রয়েছে। যেমন থাইরক্সিন, অতিমাত্রায় থাইরক্সিন নির্গত হলে উত্তেজনা বৃদ্ধি পায়, মনোযোগ কমে যায়, কাজের প্রতি আগ্রহ থাকে না, অনিদ্রা অনিদ্রা ক্লান্তি, উৎকণ্ঠা ইত্যাদি বৃদ্ধি পায়। প্যারাথরমোন, এই হরমোন নিঃসরণ উত্তেজনার মাত্রাকে প্রভাবিত করে। অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, এটি ভয় ক্রোধ আনন্দ শোক প্রকাশে মানুষের স্বাভাবিক ব্যক্তিত্ব গঠনে এই হরমোন বিশেষ ভূমিকা পালন করে। নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন, মানুষের মানসিক চাপ আক্রমণ পলায়ন আচরণ ইত্যাদি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। মেলাটোনিন, মানুষের ঘুম জাগরণ আচরণ নিয়ন্ত্রণ করে। এই হরমোন এর ক্ষরণ কম হলে মানুষ অনিদ্রায় ভোগে। টেস্টোস্টেরন, পুরুষের কাজের নৈপুণ্য কথা বলার দক্ষতা উদ্ভাবন ক্ষমতা পুরুষালী আচরণ ইত্যাদি এই হরমোন ক্ষরণের ফলে হয়ে থাকে। এই হরমোন ক্ষরণ যদি বেড়ে যায় যৌন আকাঙ্ক্ষা বেড়ে যেতে পারে, স্বভাবের হিংস্রতা সৃষ্টি হয়, শক্তি সামর্থ্য পুরুষের বৃদ্ধি পায়। শুক্র নিবৃত বা অ্যান্ড্রোপোজের সময়, অ্যান্ড্রোপোজ জিনিসটা কি, যে সময় এই হরমোনের ক্ষরণটা কমে যাবে। 40 বছর বয়স থেকে এটি শুরু হয়। এ ধরনের হরমোন ক্ষরণ কম এই হরমোনের ক্ষরণ ক্রমশ কমে আসে, ফলে যৌন আকাঙ্ক্ষা কমে যায়, অবসাদগ্রস্ত ও বিষণ্ণতা দেখা দেয়। তাহলে যখন এই হরমোন ক্ষরণের মাত্রা 40 বছর বয়সের পর থেকে কমতে শুরু করে তখন তাকে আমরা বলবো এন্ড্রোপোজ। ইস্ট্রোজন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন, নারীদের কাজের নৈপুণ্যতা কথা বলার দক্ষতা উদ্ভাবন ক্ষমতা এই সমস্ত হরমোনের সঙ্গে জড়িত। এই হরমোন ক্ষরণ কম হলে নারীরা অল্প কিছুতে রেগে যায়, ঘুম ঠিক মতো হয় না, বিষণ্ণতায় ভোগে। সন্তান প্রসবের পর এসব হরমোনের ক্ষরণের তারতম্য ঘটলে নারীরা নানান মানসিক রোগে ভোগে, যাকে প্রসবোত্তর সাইকোসিস বলে। এবার আরেকটা বিষয়ে আসবো আমরা, অনিয়ন্ত্রিত হরমোন ব্যবহারের ফলাফল। হরমোনের নিয়ন্ত্রিত ব্যবহার কষ্টদায়ক, জীবনের অবসান ঘটালেও অনিয়ন্ত্রিত ব্যবহার উল্টো ফল বয়ে আনে। নিচে কয়েকটি প্রধান হরমোনের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলাফল উল্লেখ করা হলো। যেমন গ্রোথ হরমোন, অনেকেই আছে যারা দেখা গেলো যে যদি লম্বায় ছোট হয় খাটো হয় তাহলে এরকম গ্রোথ হরমোন নিয়ে কিছুটা তারা স্বাভাবিক আকৃতি বড় করে, দেহের আকৃতি বড় করে বা লম্বা হয়। তাহলে অতিরিক্ত গ্রোথ হরমোন ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ, রক্তে প্রচুর ফ্যাট, ডায়াবেটিস, গেটে বাত, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়ায় হার্ট ফেলিউর এবং হাত পা মাথার হাড় অস্বাভাবিক বড় হয়ে যায়। গ্রোথ হরমোন ব্যবহারের ফলে কিছুটা হয়তো বৃদ্ধি হতে পারে, তবে এ সমস্ত অস্বাভাবিকতা দেখা দিবে। থাইরক্সিন, এই হরমোন অতিমাত্রায় ব্যবহারের হলে ছদ্ম গলগণ্ড মানে গলায় দেখা গেলো যে স্বরটা পরিবর্তন হয়ে যাবে, দ্রুত হৃদস্পন্দন হবে, উদরীয় ব্যথা কোমরে ব্যথা হবে, চিন্তাগ্রস্ততা, খিটখিটে মেজাজ হয়ে যাবে, ওজন কমে যাওয়া, ক্ষুধা বৃদ্ধি প্রভৃতি হতে পারে। অ্যালার্জিক প্রতিক্রিয়ায় শ্বাসকষ্ট, মুখমণ্ডল জিহ্বা ফুলে যেতে পারে। হার্ট ফেলিওর এবং রক্তে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রার অস্বাভাবিক পরিবর্তন ঘটে। ইনসুলিন, সাধারণত ডায়াবেটিস হলে মানুষ এই হরমোনটা নিয়ে থাকে। এই হরমোন ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণে না থাকলে হাইপোগ্লাইসিমিয়া, হঠাৎ করে রক্ত থেকে সুগার কমে যেতে পারে, এটাকে বলা হয় হাইপোগ্লাইসিমিয়া। অবসাদ, ঢোলো ঢোলো ভাব মানে ঘুম আসা, মাথা ব্যথা, ক্ষুধা, মনোযোগে ব্যর্থ হওয়া, বমি ভাব, স্নায়ু দুর্বল্য, ব্যক্তিত্ব পরিবর্তন, দ্রুত হৃদস্পন্দন, ঘুমে ব্যাঘাত, খিঁচুনি, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া ইত্যাদি নতুন নতুন জটিলতায় ভোগার আশঙ্কা থাকে। এই ছিল এগুলো অনিয়ন্ত্রিত হরমোন ব্যবহারের ফলাফল। অ্যাড্রিনালিন, এপিনেফ্রিন, এই হরমোন অতিমাত্রায় ব্যবহৃত হলে উচ্চ রক্তচাপ সঙ্গে মাথা ব্যথা, ঝাপসা দৃষ্টি, দুশ্চিন্তা, দ্বিধাদ্বন্দ্ব, বুক ব্যথা, অনিয়মিত হৃদস্পন্দন, হঠাৎ দুর্বলতা, কথা বলা বা হাঁটা চলায়
ভারসাম্যহীনতা, ঘন ঘন শ্বাস নেওয়া প্রভৃতি দেখা যায়। তাহলে এগুলো হলো অ্যাড্রিনালিনের কারণে। এবার আসবো টেস্টোস্টেরন। তাহলে অতিমাত্রায় এই হরমোন ব্যবহারের কারণে প্রথমে দুর্বলতা, ঘুম ঘুম ভাব, গায়ে ব্যথা, ত্বকে জ্বালাপোড়া করা, অমনোযোগিতা, হাত পা ঠান্ডা হয়ে আসা প্রভৃতি দেখা যায়। পরে শুক্রাশয়ের ব্যথা, অনিয়মিত হৃদস্পন্দন, পিঠের দুপাশে বা মাঝখানে ব্যথা, মূত্রথলিতে ব্যথা, ডায়রিয়া, অপরিণত বয়সে টাক প্রভৃতি উপসর্গ দেখা দেয়। টেস্টোস্টেরন হরমোন যদি কেউ ইচ্ছাকৃতভাবে নেয়, তাহলে তার হয়তো যে যে জন্য সাধারণত আমাদের প্রজননের কাজে এই হরমোনটার ক্রিয়াশীলতা দেখা দেয়। তবে এটা অতিমাত্রায় ব্যবহার করলে এই সমস্ত অস্বাভাবিকতা দেখা দেবে। ইস্ট্রোজেন, এই হরমোনের অনিয়ন্ত্রিত ব্যবহারে নারী বিভিন্ন জটিলতায় ভোগে, যেমন স্তন দৃঢ় হয়ে যাওয়া, ঢুলুঢুলু ভাব, অতিরিক্ত রক্তস্রাব মানে ব্লিডিং হবে, মাথা ব্যথা, মানসিক ভাবের পরিবর্তন, বমি বমি ভাব, দেহ ও মুখমণ্ডলের ত্বকে ফুসকুড়ি মানে ছোট ছোট ফোড়া বা বিশ্রী দাগ পড়বে, মূত্রের রং পরিবর্তন হবে। আচ্ছা, লাস্ট টপিক আসছি আমরা, হরমোনের অনিয়মিত ক্ষরণের প্রভাবজনিত কারণে কতগুলো রোগের বিবরণ। যেমন রোগের নাম বামনত্ব। বামনত্ব মানে কি? গ্রোথ হরমোনের ক্ষরণ কমে যাওয়া। তাহলে গ্রোথ হরমোন কে ক্ষরণ করে? পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ, অগ্র পিটুইটারি বলতে পারো। তাহলে এই হরমোন ক্ষরণ যদি কমে যায় তাহলে কি হবে? সাময়িকভাবে বা সামগ্রিকভাবে দৈহিক বৃদ্ধি হ্রাস পায়। এটাকে বলে আমরা বামনত্ব বা ডরফিজম। অতিকায়িত্ব, একে অ্যাক্রোমেগালিও বলা হয়। অ্যাক্রোমেগালি বা অতিরিক্ত গ্রোথ হরমোনের ক্ষরণ। তো দৈহিক বৃদ্ধি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। দৈহিক বৃদ্ধি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তাহলে এটা অতিরিক্ত গ্রোথ হরমোন ক্ষরণ হয়ে এরকম হয়। গরিলাত্ব, প্রাপ্তবয়স্কদের পিটুইটারি গ্রন্থি বেশি হলে চোয়াল, হাত চাপা, মেরুদণ্ড ইত্যাদি অধিক বৃদ্ধি, অস্থিগুলো প্রস্থে বেড়ে যায় কিন্তু দৈর্ঘ্যে বাড়ে না। কুশিং সিনড্রোম, অ্যাড্রিনাল কর্টেক্সের অতি সক্রিয়তা। এর ফলে কি হয়? লক্ষণগুলো: মুখমণ্ডল, গ্রীবা, নিতম্ব দেশে অতিরিক্ত মেদ সঞ্চিত হয়, উদর ঝোলানো হয় এবং ঘা সারতে দেরি হয়। ক্রেটিনিজম, জন্মগত থাইরয়েড গ্রন্থির অনুপস্থিতি বা থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে ব্যর্থতা, দৈহিক বৃদ্ধি হ্রাস ও মানসিক প্রতিবন্ধকতা। মিক্সেডিয়া, থাইরয়েড গ্রন্থির স্বল্প সক্রিয়তা। মিক্সিডিয়া, থাইরয়েড গ্রন্থির স্বল্প সক্রিয়তা। রোগের নাম তাহলে মিক্সিডিয়া, আর রোগের কারণটা হলো থাইরয়েড গ্রন্থির স্বল্প সক্রিয়তা। মানে থাইরয়েড গ্রন্থি হরমোনগুলো নিঃসৃত হবে কিন্তু সক্রিয়তা কম থাকবে। অবসাদ ও তন্দ্রাচ্ছন্ন, দিনে 12 থেকে 14 ঘন্টা ঘুম ঘুম ভাব থাকবে। ত্বক খসখসে ও গলার স্বর ব্যাঙের মতো কর্কশ হয়ে যাবে। রোগের নাম গয়টার, থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তা। এখানে কিন্তু থাইরয়েড গ্রন্থি হরমোন যেগুলো ক্ষরণ হবে সেগুলো সক্রিয়তা বেড়ে যাবে, যার ফলে স্ফীত নেত্র ও দেহের দ্রুত ওজন কমে যাওয়া। টিটেনি বা ধনুষ্টঙ্কার, প্যারাথয়েড গ্রন্থির স্বল্প সক্রিয়তা, হাতের কবজি ও বুড়ো আঙ্গুল বেঁকে যায়, মুখমণ্ডলের পেশি দ্রুত সংকোচন ঘটে। 9 নম্বর রোগের নাম ডায়াবেটিস মেলিটাস। ইনসুলিন হরমোনের ক্ষরণ কমে যায়, ফলে কি হয়? রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি, অতি ক্ষুধা ও অতি তৃষ্ণা দেখা যায়। এগুলো হলো লক্ষণ। তাহলে এগুলো হলো বিভিন্ন রোগের নাম, এগুলো হলো বিভিন্ন রোগের কারণ, আর এগুলো হলো যে রোগটা হলে যে লক্ষণগুলো প্রকাশ পাবে।